আমি একজন রড মিস্ত্রি থাকাকালীন মনে করেন যে গানটা ভালো লাগে। আমি যখন স্কুলে থাকতাম, স্কুলে পড়াশোনা করতাম, স্কুলের অ্যানুয়াল ফাংশনগুলো হতো, এগুলোতে অংশগ্রহণ করতাম। নাটকে, তারপরে স্বরচিত কবিতা ছিল, এগুলোতে অংশ নিয়েছিলাম। তো এখান থেকেই সবার একটু উৎসাহ পাইছি, সেখান থেকে মনে করেন যে এদিকে আসা। আমি বাংলাদেশ বেতার রংপুরে তালিকাভুক্ত হই 2022। সমাধান মানুষে মানসে कहने जातेर ব্যবধান মানুষে মানসে कहने जातेर ব্যবধান। আমি একজন রড মিস্ত্রি। তো রড মিস্ত্রি থাকাকালীন মনে করেন যে গানটা ভালো লাগে আর কি, সেক্ষেত্রে এদিকে আসা, এই জগতে আসা। টুকটাক চেষ্টা করে যাচ্ছি, পুরোটা পারি না, সুর করতে তেমন একটা জানি না। এই আমি শৈশবটা খুব কষ্টে গেছে আর কি। আমার মা মারা গেছে 93-তে, মামা বাড়িতে বড় হয়েছে। ওখান থেকে টুকটাক করে এসএসসি পর্যন্ত পড়ছে, তারপরে আর হয়নি। সঙ্গীত চর্চা বলতে আমি যখন স্কুলে থাকতাম, স্কুলে পড়াশোনা করতাম, স্কুলের অ্যানুয়াল ফাংশনগুলো হতো, এগুলোতে অংশগ্রহণ করতাম। নাটকে, তারপরে স্বরচিত কবিতা ছিল, এগুলোতে অংশ নিয়েছিলাম। তো এখান থেকেই সবার একটু উৎসাহ পাইছি, সেখান থেকে মনে করেন যে এদিকে আসা। তাছাড়া এই বাবাইয়া একাডেমিতে আমরা যে সময় আসি, দেখি যে অনেক লোক বাইরে জানালাতে দেখতেছে, রাস্তা থেকে দাঁড়িয়ে দেখতেছে। খুব একটা আগ্রহ জাগে যে দেখি, আসলে সাহস পাইনি এখানে আসার জন্য, যে দেখতে যাবো সারারা কি বলে, আমরা তো বুঝি না ততটা। তারপরে যাই হোক, এখানে যখন একটা ওই যে কসুমুদ্দিন সংগ্রহশালা হলো, এটাকে দেখার উদ্দেশ্যে আসা। তারপরে স্যারের সাথে সেভাবে একটু কথাবার্তা, তারপর থেকেই মনে করেন যে ভিতরে আসে পরিবেশটা থেকে ভিন্ন। ছাড়া খুব একটা আন্তরিক, তখন থেকে আর কি লেখার চেষ্টা করতেছি ভাওয়াইয়া গানের দিকে। আর ছাড়া বললো যে তুমি ভাওয়াইয়া লেখো, কবিতার প্রতি দেখলো আমার, সেখান থেকে একটা গান লেখা। আমি বাংলাদেশ বেতার রংপুরে তালিকাভুক্ত হই 2022, সেটাও ওই আমার ভূপতি ছাড়ের মাধ্যমে। হঠাৎ করে ছাড় আমাকে বললো যে তোমার পাণ্ডুলিপি জমা দাও। তখন সুজন আর আমি প্রায় সারা রাত জেগে এই পাণ্ডুলিপিটা কালেকশন করার পরে ছাড়াতে তুলে দেই। উনি সহস্তে নিয়ে যে রংপুরে জমা দেয়, তারপরে আমরা ওখান থেকে ডাক পাই। তারপরে মনে করেন যে এক সময় অভ্যর্থনা জানালো যে বলে আমাদের টিকে গেছি। এই তারপর থেকে মনে করেন চলছে। আর আমার প্রথম গান ভূপতি ছাড় গায়ে আর কি, বাইরে না পানো মই সমাধান, মানুষ এখানে জাতির ব্যবধান, তখন থেকেই আর কি চলছে এই অবস্থা। ভাওয়াইয়া আসলে তো প্রান্তিক মানুষের গান, একদম শ্রমজীবী মানুষের গান। এই গানগুলো সাধারণত বড় লোকেদের, মানে যারা উঁচু শ্রেণীর মানুষ সেভাবে শোনে না, ওইভাবে কর্ণপাত করে না। গ্রামের সাধারণ মানুষের মনের বেদনা, আশা আকাঙ্ক্ষা যে এই গানগুলোতে আছে, আমরা চেষ্টা করতে চাই এই গান নিয়ে, দেখি কতদূর যাওয়া যায়, চেষ্টা ত্রুটি নেই। এই ব্যাকগ্রাউন্ডটা বলতে 2017 সালে যখন ওই যে রোহিঙ্গা নিধন শুরু হয়, সে সময় আমি ওইদিকে চট্টগ্রামে এক জায়গায় কাজ করি, সাইটে ছিলাম। তো ফেসবুকে দেখি যে ওখানকার চিত্রগুলো আসতেছে, দেখে মনটা কাঁদে। তো ওটা জাতিগত নিধন ছিল মূলত। ওই তখনই আমার চিন্তা আসে যে একটা লিখি, একটা কবিতা লিখি। তো তখন এই কবিতাটা লেখার পরে এই কবিতাটা চলে যায় ইন্ডিয়াতে সুজিত কুমার রায় নামের এক ভদ্রলোকের কাছে। উনি ইংরেজি শিক্ষক, ওখানকার কোচবিহারে ওনার বাড়ি। তো উনি এই গানটাকে সুর করার পরে ভিডিও আকারে প্রকাশ করে। তারপর থেকেই আচ্ছা, আপনি তো রড মিস্ত্রি, রড শিল্পের সঙ্গে জড়িত। হ্যাঁ, মানে আপনার এটা এই রডের জায়গাটা এত একটা কনক্রিট বিষয়, আর গানের সুর একটা মোলায়েম বিষয়, এটা বিনোদনের জায়গা। দুইটাকে আপনি সমন্বয় করেন কিভাবে? সমন্বয়ের ব্যাপারটা কি, আসলে আমি আবার অন্য একটা মানুষ,
যখন আমরা কাজের ভিতরে মনোনিবেশটা যখন হয়, গলা থেকে এমনি গান বের হয়ে আসে। যেভাবে হোক আমি ওই কাজের মাধ্যমে আমার ওই গান দিয়েই মনে করেন যে উজ্জীবিত করে রাখি। নিজেও গান গাই, মানুষকেও আনন্দ দিই, টুকটাকভাবে চলতে থাকি এভাবে। আর গান গাইতে থাকলে একটা করে একটা গান আসতেই থাকবে, এরকম আর কি। আপনার পরিবার নিয়ে বলেন। আমার পরিবারে আমার মা তো মারা গেছে 1993 সালে। আমার বাবা আছে, আমার ছোট মা আছে, আর আমি বিবাহিত। আর আমরা ভাই বোন হল 4 জন। আর বর্তমানে আমি 2 সন্তানের জন্ম, একটা ছেলে একটা মেয়ে। সামনের দিনের পরিকল্পনা বলেন। সামনের দিনের পরিকল্পনা বলতে এখন পারিবারিক জীবনে তো চলছে যেভাবে চলছে, আল্লাহ যেভাবে চালায়, চেষ্টা আছে আর একটু অগ্রসর হওয়ার। আর গানের সাথে তো লেগে আছি, এখন দেখা যাক, চেষ্টা ত্রুটি নেই।